দর্শক, শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। এক সপ্তাহ হয়ে গেল। শনিবার শপথ হয়েছিল, যদিও সরকারি কাজকর্ম সোমবার থেকে পুরোদমে শুরু করেছেন, কিন্তু তার আগে থেকেই চালাচ্ছেন কাজ। তো আজকে তো শুক্রবার, তার মানে এক সপ্তাহ পুরোপুরি সম্পন্ন হয়ে গেল। কেমন দেখছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কেমন কাজ করছেন? এক সপ্তাহে কি বুঝতে পারছেন আপনারা? কি মনে হচ্ছে যে প্রত্যাশা নিয়ে আপনারা আছেন, সেটা কতটা পূরণ করতে পারবেন? নিশ্চয়ই আপনারা মতামত আপনাদের নিশ্চয়ই হচ্ছে, কিছু ধারণা তৈরি হচ্ছে, অবশ্যই আপনারা বলবেন। কিন্তু আমি এখন যার কাছ থেকে জানতে চাইবো, পলিটিক্সে খুবই পরিচিত মুখ, এখন বয়স হয়েছে, একটু আড়ালে আছেন, যিনি হচ্ছেন এবং যিনি বিরোধী দলনেতাও ছিলেন বিধানসভার, আব্দুল মান্নান সাহেব। আমি তাকে অনলাইনে নেব, আপনারা অনেকদিন দেখেননি। এই যে অনেকদিন পর আপনাকে দেখছি, শরীরটা একটু ভেঙেছে। কেমন আছেন? আছি মোটামুটি। বয়স হলে যা হয় আছে, বার্ধক্য ছিল তো সব থাকতে হয়, সাবধানে থাকতে হয় আছে। কত বয়স হলো? বেরোয় না, পার্টি অফিসে থাকি, একটু বেরোয়, আশেপাশে এলাকায় একটু বেরোয়। কত বয়স হলো এখন? হ্যাঁ, কিছু কম আছি 78 পার হয়ে গেছে। যাক, জীবনে প্রচুর অভিজ্ঞতা, চোখের সামনে কত কি দেখলেন, উত্থান পতন, কত পলিটিক্স হলো গেল, রাজ্যে পরিবর্তন কত কি হলো, কত কি দেখলেন। এখন যে নতুন সরকারটা এসছে, সেটাও নিশ্চয়ই আপনি নজরে রাখছেন, দেখছেন। আমি যেটা দিয়ে শুরু করব, এক সপ্তাহ কমপ্লিট হয়ে গেল শপথের, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে কেমন দেখছেন বলুন। না, আমি যেটা আশা করেছিলাম সেই মতো আমার এক্সপেকটেশনটা ঠিকই আছে। আমি এর উপর আশা যে একটা করেছিলাম, বিশ্বাসের মর্যাদা দিয়ে যাচ্ছে, বিশ্বাস করেছিলাম যে আমি বলেও ছিলাম নির্বাচনের আগেও, বিভিন্ন মেসেজ দিয়ে বা কথা প্রসঙ্গে বলেছিলাম, ফোনে যখন কথা বলতাম তখনও বলেছি যে তোমার উপর তো আশা করে আছে, শুধু একটা গভর্নমেন্টকে পরিবর্তন নয়। কারণ এটা একটা যে গভর্নমেন্ট আছে, এরকম আমি অনেক গভর্নমেন্ট দেখেছি। আমি বিধানসভার আমলের সরকারের অত দেখা সুযোগ পাইনি, কিন্তু পপুলেশনের সরকার থেকে আমি দেখেছি, সব চিফ মিনিস্টারদেরই দেখেছি এবং কাছ থেকে অনেককে দেখেছি। এত এরকম একটা চিফ মিনিস্টার করাপশনে এরকম লিপ্ত থাকবে আমি কিন্তু ভাবি না। তারা একদম দলবল পরিচিত থাকবে, আর এত ভিন্ডিকটিভ। কেউ কি সত্যি কথা বললে, পায়ের তলায় না পড়লে তাকে যেভাবে তার সঙ্গে ব্যবহার করে, আমি সেই জন্য দেখেছিলাম। আমি যখন ছিল তখন আমি ওকে বলতাম যে তুমি এসব সেদিন থাকতে পারবে না, তোমার যে মানসিকতা, তোমার যে ফ্যামিলি ট্র্যাডিশন, তোমার বাবার যে মেন্টালিটি, তাতে এর কাছে তোমার পক্ষে চটিচাটা হয়ে থাকা সম্ভব নয়। কারণ তোমার একটা ব্যক্তিত্ব আছে, তোমার একটা আইডিয়া আছে, তোমার একটা ফার্স্ট আছে, সেটা তুমি কিছুতেই করতে পারবে না। তো সেটা আমি ওকে বলতাম, ও বলতো যে দেখা যাক কি হয়, বিকল্প তো কিছু নেই, যাতে একটা বিকল্প না পেলে হবে। আজকে যাই হোক, ওকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সাহায্য করেছে, দলের কর্মীরা ওকে যেভাবে সাহায্য করেছে, সমস্ত পার্টির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সাহায্য করেছে। আচ্ছা, সবাই ওকে দিয়েছে বলে আজকে একটা দজ্জাল সরকারকে এরকম একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট বললে ভুল হয়, আরো তেমন একটা উন্মাদ ফ্যাসিস্ট, একটা পাগল একটা উন্মাদ, সেবার তাকে যেভাবে মোকাবিলা করতে পেরেছে। আর যেখানে রন্ধে রন্ধে চুরি, একটা জায়গাতে না, একটা চুরিটা এমন একটা অর্গানাইজড হইতে করেছে যে সেটা ধরাও খুব মুশকিল। এবং সে ধরতে গিয়ে আবার গোটা মন্ত্রিসভা কেন, আবার পাড়ার একটা তৃণমূলের কংগ্রেসের সাধারণ কর্মী থেকে শুরু করে একদম স্টেট লেভেলের মধ্যে যারা আছে সবাই এর সঙ্গে জড়িত হয়েছে। এই চুরিটা একটা রেসাস তৈরি করেছিল, সেইটাকে ভাঙতে হতে এক কথা দিয়ে এটা বিবৃতি দিয়ে হবে না। সেখানে আবার আইনের অনেক বেড়াজাল আছে, অনেকে আছে এই যে এগুলো ভাঙছে, অর্ডার করে দিয়েছে, কিন্তু এখানে আবার একটা কোর্টের আবার একটা বাধা আসছে। এইসব নানা প্রতিকূল অবস্থার মধ্যে দেখো যেতে হচ্ছে। তার মধ্যে যেটুকু করছে, যেমন গাছের কুটি দেখলে বোঝা যায় এটা কি গাছ, তার ফল কি দেবে সেটা বোঝা যায়। এটা দেখে বোঝা যাচ্ছে যে পারবে, আমার একটা বিশ্বাস। এত যখন অবস্থা করছে, এত অপমান সহ্য করছে, এত গালাগালি সহ্য করছে, মুখ্যমন্ত্রী যে লেভেলে তার বাপ মা তুলে গালাগালি দিয়েছে, আর মুখ্যমন্ত্রীর একটা ছেলে না ভাইপো জানি না কি বলে ওটাকে, সে যেভাবে ওকে দিয়েছে, গালাগাল টাগাল দিয়েছে, তাতে তো এত ধৈর্য ধরে যে সব শুনে মোকাবিলা করেছে। এবং দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, একটা নিজের গড়ে হারিয়েছে, এবারে হারালো ভবানীপুরে তার গড়ে হারিয়েছে। কদিন আগে সেদিনও সকালবেলা 12টা পর্যন্ত বলছে 50,000 ভোটে হারাবে শুভেন্দুকে। তারপর দেখে নেবে 4টের পরে নাকি সব দেখে নেবে কোথায় থাকতে হবে 4টার গিয়ে। তো দেখে নিলাম কোথায় সব আছে, দেখে যাচ্ছে এখন। তো এইরকম একটা লোককে মোকাবিলা করতে গিয়ে একটা যে ইজিলি খুব একটা হবে তা নাই। তবে একটা ওর পার্টি জনগণের পক্ষে আছে, যেভাবে ওকে মাস সাপোর্ট দিয়েছে, তাতে আমি আশা করি যে সাকসেসফুল হবে। এবং যে এই যদি করতে পারে সাকসেসফুল, একটা ভারতবর্ষের ইতিহাসে একটা নজির তৈরি হবে
এরকম একটা অল্প বয়সে একটু মানে অল্প বয়স বলতে মুখ্যমন্ত্রী অনেকের থেকে কম বয়সে হয়েছে, কিন্তু এইভাবে লড়াই করে আসা একটা মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করতে যাচ্ছে, এটা মানুষ খুব আশাবাদী এবং বিশ্বাস রাখছে ওর প্রতি এখন। এটা আমি দেখছি খুব ভালো। আমি ওর তো ফ্যামিলিকেও চিনি, ওকেও চিনি, সবাইকে চিনি। ওর বাবারও টেম্পারামেন্ট আমি দেখেছি। বাবা যখন জেদ করতো তখন একটা মিউনিসিপাল ইলেকশনে গনি খান চৌধুরী প্রেসিডেন্ট বললো, "সব আমি বুঝি না, কাকে ক্যান্ডিডেট করো না করো, সিম্বল গুলো আমাকে সিম্বল গুলো দিয়ে দিন, আমি সব কটা জিতিয়ে নিয়ে আসবো।" কথা বললেন, যা যা বলবে ওকে দিয়ে দাও। নিয়ে গেল সব কটা মিউনিসিপালিটি, সব কটা ওয়ার্ডে জিতে এলো। ও সব পরোয়া করতে না, বাবারও আমার মেন্টালিটি ছিল। তো স্বাভাবিক, সেই ফ্যামিলি থেকে এসছে একটা মানে রাজনীতি করা ফ্যামিলি, একটা এসছে, তার একটা মানে পরিধিটাও সেরকম তো পেয়েছে, আর সুযোগটাও পেয়েছে। তো আমি ওকে ওয়েলকাম করেছি, ওর ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি। ও সবসময় আরো ওটা একজন আমি ইয়ে করি। এবং ও যখন গ্রাম দেওয়া পয়সা হয় তখনও ওর যে ওকে নন কোঅপারেট করে বলে আমার যে পুরো স্টাফ গুলো ছিল ওকে দিয়েছিলাম, তার বিশ্বস্ত, তাকে নিয়েও কাজ করেছে। তো সেরকম একটা মানে ভালো ছেলে, ভালো হয়েছে। এবং আমার গর্বের বিষয় যে আমরা পারিনি, ওর বাবা আমার দাদার মতো, ওর বাবা আমি একসঙ্গে দুজন এমএলএ হয়েছিল, একসঙ্গে ছিলাম। প্রথম 82 সালে যখন এমএলএ হয় আমি আরামবাগ থেকে, ও কন্টাই থেকে হয়, তখন দুটো একসঙ্গে ছিল। দিয়েছিল আল্লাহ পরিস্থিতি, তো আমার অসুবিধা হবে বলে বললো তুই থাক, আমি যাতায়াত করবো। তখন নরকাট ব্রিজ হয়নি, খড়গ করতে আসতো। তো সেই হিসাবে ওদের বাড়িতে তখন আমার একটা আলাদা সম্পর্ক। 78 সাল থেকে কংগ্রেস 78 সালে ভাগ হয়, বাবা তখন আমাদের সাথে ছিল। তো সেই দিন দেখেছি যে আমি এর বাবার টেন্ডারমেন্ট ওকে দেখেছি। তো আশা করি পারবে, সেই জন্য আমি মানে আশাবাদী। সেজন্য আমি ওকে ছোটবেলা থেকে দেখেছি। ছাত্র রাজনীতি যখন করেছে, ছাত্র পরিষদ করেছে, তখনও লড়াকু মানে ভাব। এবং সত্যি হচ্ছে যে হলদিয়ার এক সম্রাট ছিল, অঘোষিত সম্রাট ছিল, তাকে মোকাবিলা করে রাজনীতি করার যে কি কষ্টকর ছিল, সে আমাদের আরামবাগের এক অঘোষিত সম্রাট ছিল, হলদিয়া তো একটা অঘোষিত সম্রাট ছিল। হ্যাঁ, সে তাকে মোকাবিলা করে রাজনীতি করা, ওই অল্প বয়সের ছেলে এমএলএ হয়ে গেল পরপর, তখন সত্যি ভালো একটা আনন্দের বিষয়, গর্ব হচ্ছে। আমি সেই জন্য গর্ববোধ করি ওর জন্য। ওর বাবা মা যেমন গর্ববোধ করে, আমিও একজন মানে সোহানুকাঙ্ক্ষী হিসেবে, ওর বাবার ছোট ভাই হিসাবে আমিও গর্ববোধ করি। ও আজকে দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালন করতে পারে সফলভাবে, এটা আমি আশা করি। আপনি শুনেছেন আজকে বিধানসভাতে বেশ ভালো কিছু কথা বলেছেন, যে বিধানসভা হচ্ছে বিরোধীদের জায়গা, তাদেরকে বলতে দিতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে মানুষকে দেখানোর জন্য। মন্ত্রীদেরকে বলে দিয়েছেন সমস্ত যে কোনো দলেরই এমএলএ এলে তার সঙ্গে কথা বলতে হবে, চিঠির উত্তর দিতে হবে। কোনো মন্ত্রী কোথাও গেলে, হ্যাঁ, কোনো মন্ত্রী কোথাও গেলে সেই এলাকার বিরোধী দলের এমএলএ হলেও তাকে ডাকতে হবে। এই যে একটা চলা সকলকে নিয়ে, এটা কি বলবেন? কারণ বিধানসভা এর আগে যেটা দেখে এসছেন কি সাংঘাতিক ছিল। ও যখন মন্ত্রী ছিল তখন মন্ত্রী তো মানে মুখ্যমন্ত্রীর দূরের কথা, আমি লিডার অফ দি অপোজিশন, ওর মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতাম না। মুখ্যমন্ত্রীর দূরের কথা, কেউ কথা বলতো না। তখন মুখ্যমন্ত্রী একজন সাংবাদিক আছে, তার একজন সাংবাদিক যদি কোনো কারণে খুব দরকার পড়তো, সেই সাংবাদিকের ফোন থেকে কথা বলতো দরকার পড়লে। তার নাম্বার দিত না, হোয়াটসঅ্যাপ নাম্বার একটা পেয়েছে, তারপর জন্য একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, তারপর তার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। এরকম করতেছিলেন। সেটা তো আমি তোমার শুভেন্দুকে আমি দেখেছি ব্যতিক্রমী ছিল। যখন মন্ত্রী ছিল তখন ওই এত মানে এত এর মধ্যে ঘেরা টোপের মধ্যে থেকেও আমি যখনই কোনো কাজের কথা ওকে বলেছি, সঙ্গে সঙ্গে আবার টেলিফোন তো করেছে, কাজও করেছে। আমার ওখানে তো এই আজকে যে আমার ওখানে সব জেটিগুলো আছে, আর একটা জেটি কদিন পরে উদ্বোধন হবে, এই সব জেটিগুলো একটা ভদ্রেশ্বরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর তো সব ভাড়াপার বন্ধ করে দিয়ে ও তখন ট্রান্সপোর্ট মিনিস্টার সব জেটিগুলো তিনবার নতুন করে দিচ্ছে, যাতে আর এই হয় না, এবং পুরো সেফটি দিচ্ছে। আর কোনো নৌকাডুবি হবে না, কোনো কিছু হবে না, সব ভেসেল করে দিচ্ছে। এবং সেটি চলছে এখন। কয়েকটা এসে কয়েকজন কেটে দিচ্ছে, সবই কিন্তু ওকে যখনই কোনো কাজ বলেছি, লকডাউনে আটকে গেছে, মুর্শিদাবাদ যেতে পারছে না, আমি ওকে ট্রান্সপোর্ট বিয়ে পারমিশন দিতে পারছে না ইন্টার ডিস্ট্রিক্টে, আমি ওকে বললাম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ওকে বললাম, বললো কাকা ঠিক দরকার কি, আমি এক্ষুনি কটার বাস দরকার বলুন দিতে হবে, আরামবাগ ডিপোকে বলে দিচ্ছি। সঙ্গে সাথে 3 বড় বাস দিল, সেই লোকগুলোকে ওখানে পৌঁছে দিয়ে। এই যে ওরা একটা মানসিকতা ছিল। আমি ওকে যখনই কোনো কাজ করেছি বলেছি, টেলিফোন করে বলে ও তো চিঠিপত্র লিখতে হবে, ছাড়ো তো। আমি বিধানসভা ওখানে এটা করতে হবে, ফেরিঘাটের পারাপার গুলো করতে হবে। এই যে একটা তারা যায় হাওড়া দিয়ে, সকালবেলা ওপারে যেতে সকাল 6টা-7টার মধ্যে গিয়ে পৌঁছতে হয়, কারণ ওই অফিসগুলো পরিষ্কার টরিষ্কার করবে, তারপর তো অফিসটা করবে 8টা করে। তো সে তাদের আসতে গেলে অসুবিধা, সে বাসে করে গিয়ে ঘুরে আসতে হয়। তো ওকে বলতেও বললো আমি সমস্যা করে দিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী তো চলে যাওয়ার পর সব বন্ধ করে দেয়। তো এই কাজের নমুনা আমি তখন দেখেছি। ও মানে একদম যে কোনো কাজ ফেরাচ্ছে, দেখবো পরে ভাববো, ওইসব বলতো না, সঙ্গে করা অর্ডার করে। এইটি একটা মানসিকতা ছিল।
এবং এই যে সব চাকরি দিয়ে করেছে আমি নিজেও জানি, চুক্তিভিত্তিক যত কর্মচারী সব নিয়েছে, অন্যান্য অনেক ডিপার্টমেন্টের টাকা পয়সা নিয়েছে, আমি নিজেও জানি ও বিরোধী দলের অনেককে করে দিয়েছে, কিন্তু কাউকে বলেনি যে একটা পয়সা দিতে হবে, কাউকে এটা করতে হবে। তো ওর মানসিকতাটা একটা অন্য গোড়া থেকে দেখা গেছে। আর এখন তো যারা সব ওইসব গত মন্ত্রিসভা যারা সব ছিল বাবা, তারা তো একটা সব বিরাট বিরাট বিরাট, হ্যাঁ, পার্থবাবু লিডার অফ দি অপোজিশনের সঙ্গে কথা বলার সময় পেত না। আমি একদম রেগে মেগে যাত্রা বলেছে, কি আমাকে দেখাচ্ছে কোনটি সামনে বলেছে, কি দেখাচ্ছে আমি পরিস্থিতির মধ্যে লিডার অফ দি অপোজিশনের সঙ্গে কথা বলার সময় পাও না? তোমার মতো অনেক মন্ত্রী আমি দেখেছি, আমি দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে ঘুরেছি, 3-4টে প্রধান, তোমার মমতা ভাই জানো, মমতা সামনে তো দিয়েছেন। এইসব অহংকারী ভাবটা কোনোদিনই ছিল না। তো আজকে এটা যেটা বলেছে, আমি একটা আশ্চর্য হয়নি যে আরে তোমার শুভেন্দু এটা বললো, এটা শুভেন্দুর প্র্যাকটিস, এটা শুভেন্দুর কালচার। সবাইকে সম্মান দিত, যখন মন্ত্রী ছিল তখনও সম্মান দিত। মমতা দিত না, বা মমতার অন্যান্য মন্ত্রীরা কাউকে দিত না। কালকে ছেলে মন্ত্রী, সে আমার একটা ভাব দেখাতে যেন বিরাট ব্যাপার হয়েছে, কিন্তু ও চিরকালই দেখতাম গুরুজনদের সম্মান দিত, যারা বয়স্ক লোক অন্য পার্টির লোক হলো তখনও দেখেছি সম্মান দিত। তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই বাজে ছিল, সিপিএম এর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, কিন্তু তবুও ও সবাইকে সম্মান দিত। যার ফলে আজকে সবাই কিন্তু ওকে কেউ কন্ডেম করতে পারছে না, কারণ ওর একটা প্র্যাকটিস, ওর হ্যাবিচুয়েটেড, এটা গোড়া থেকেই করেছে, ফ্যামিলি কালচার এটা। আর এ তো যেটা এসেছে মনে হতো সে মতো হিটলারের থেকে বড় শাসন। তার যে দেখা গেল পরিণতি কি হচ্ছে, মানুষ তার যা দায় দিয়েছে দেখা যাচ্ছে। তবে আমার আশা আছে যে আমরা বিশ্বাসভঙ্গ আমাদের হবে না, আমরা হতাশ হব না, আমরা ওর কাছে যা দেখেছি অতীতে সেইটি আবার দেখতে পাবো আগামী দিনেও। তবে হ্যাঁ, অনেক কঠিন পথকে এগিয়ে যেতে হচ্ছে। বিমূল্যে চা বলছি, যারা সব চোরপটিকেও চোর নয়, একটা আমলা থেকে শুরু করে সমস্ত একটা থানার কনস্টেবল থেকে শুরু করে আবার ডিজি পর্যন্ত সব চোরের সঙ্গে যুক্ত ছিল, তারাও এই সব ষড়যন্ত্রের মধ্যে ছিল, টাকাটা অর্গানাইজড করাপশন হয়েছিল। ফলে সেখানে ওকে অ্যাকশন নিতে গিয়ে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা পে করতে হবে, এটা স্বাভাবিক। তো দেখা যাক কি হয়। ভগবান আছে অবশ্যই। উনি চেষ্টা করছেন এবং অ্যাকশন তো ফটাফট নিচ্ছেনও, কিন্তু আপনি যার কথাটা খানিকটা লিঙ্ক করলেন আগের মুখ্যমন্ত্রীর কথা, তিনি তো এখনো পদত্যাগই করেননি, যদিও এখন আর লিখছেন না মুখ্যমন্ত্রী হিসেবে। উনি পদত্যাগ করতে চাইছিলেন না, নিশ্চয়ই শুনেছেন। তারপরে তো এখন আবার কোর্টে, হাইকোর্টে প্র্যাকটিস করতে যাচ্ছেন। না না, আচ্ছা, ওর আপনি একজন সাংবাদিক এবং আপনার এর থেকেও আমরা অনেক জানতে পেরেছি, অনেক ভিডিও থেকে অডিও দেখাচ্ছেন যেগুলো পেরেছি, যে মুখ্যমন্ত্রী 1500 কেজি ওজনের কথা বলে, তার কাছে কি আপনি কালচার শিখবেন? হ্যাঁ, যে একটা বাচ্চা ওজন, যে রবীন্দ্রনাথের অনশন ভেঙেছেন, গান্ধীজির অনশন ভেঙেছেন রবীন্দ্রনাথ, যে বলে কিডস এবং কিডস শেক্সপিয়ার একসঙ্গে মিটিং করেছেন, যে অনুষ্ঠানে গিয়ে ডহরকে খুঁজতে যায়, হ্যাঁ, তো সে তার কাছে আপনি কি সব আশা করবেন? কোনো কালচার জানে? সে একাধারে ডাক্তার, একাধারে ইঞ্জিনিয়ার, একাধারে গায়ক, একাধারে শিল্পী, ছবি দেখা। আমি ওকে বলেছিলাম, যেমনি সুদীপ্ত সেন অ্যারেস্ট হয়ে গেল আর আপনার ছবি আঁকা বন্ধ হয়ে গেল, 1,86,00,000 টাকার ছবি, কোন নামাজ পড়ে? আমি জিজ্ঞেস কোন নামাজ পড়েন, কত ওয়াক্তে নামাজ পড়েন বলেন তো, কোন নামাজে কোন ওয়াক্তে কি নামাজ পড়েন? ববি ছিল হাউসে, ববি তুই বলে জিজ্ঞেস কর না ভাই, যে কোন নামাজ পড়েন, নামাজের নিয়তটা কি, উজুটা করতে হবে, উজুটা কিভাবে করে, রোজা রাখি, এইসব। মানে ওর কাছে তো কোনো, আপনি যদি ভাবেন যে ওর এইসব শালীনতা অন্যান্য সাধারণ মানুষের মতো বোকারা জানি, বোকারা ওটা কথা বলে, বুঝে কথা বলে, জ্ঞানী লোক জানে না সে কথা বলে, কিন্তু ওর কাছে আপনি এইসব আশা করবেন না কেন? সব জানতা বহুমুখী প্রতিভার অধিকারী নিয়ে আমাকে তো বলেছেন, তুই বহুমুখী প্রতিকার, ওকে ওষুধ দেয়, হ্যাঁ, আর ওর সব এমন ছোট ছোট লোক বলে ওষুধ দেয় না। আবার তো সুব্রত মহাজিকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিল, আমার ওষুধ দিয়েছিল, জোর করে খাইয়ে দিয়েছিল সুব্রত মহাজি। সে বলে তোর আমাকে যা তা করে বলতে ওষুধটা ফেলে দিলাম, বলে কি করে ফেলো, খান খান, খেতে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়েছি, তখন সে ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, যাই হোক, আজকাই করিস, ডাক্তারিটা করিস না, পুর্ণিয়া এয়ারপোর্টে বসে আছে, তো বলছে আমি ওষুধ দিব, আজকাই করিস, ডাক্তারিটা করিস না তুই, জীবন রেখেছি মনে গেছিলাম। তো ওর হচ্ছে সব জানতাম, ও মনে করে যে এটা ও না হলে বোধহয় হবে না। আইন যা বলা আছে তাতে তোর পদত্যাগ করা না করা ইমেটেরিয়াল, এটা কারসি। এই যে একটা যে হেরে গেলে, আমি যখন হেরে গেলাম, আমি বিধানসভা হেরে গেলাম, আর যে জিতো তাকে কনগ্রাচুলেশন করলাম, তাই যে পরে একটা অনুষ্ঠানে দেখা হলো, তাহলে তোমার ধন্যবাদ জানাচ্ছি। আমি তো দেখাই করি না যে আমাকে হারিয়ে দিচ্ছে বলে। এবার গতবারে যেভাবে আমাকে হারিয়েছে আমি জানি, আমি তা বলিও না, আমি 30টার মতো বুথে 0 পেয়েছি। সেই বুথের যারা আমার পরিচিত লোক যারা ভোট দিয়েছে তাদের সম্বন্ধে কি করে আমি 0 পেয়েছি, কিন্তু আমি সব এখন এমএলএ এলে তাকে আমি বলি পঞ্চখনই দরকার পড়তে আসতে। তো এইগুলোতে কাটছি। আজকে পলিটিক্সে আমি একটা আছি, কালকে আরেকজন আসবে, এটি স্বাভাবিক, এটা গতানুগতিক পদ্ধতি আছে। ওর ওসব ব্যাপার না, ওর কাছে এসব আমি
ওই যায়নি, এটা কি ব্যাপারে ব্যাখ্যা কি করে দেবো? একটা পাগল যদি এসব করে, পাগলের আপনি ব্যাখ্যা দেবেন যে পাগলটা কেন ঠিক করেছে কি ঠিক করেছে? পাগলকে পাগল। আমি সেই জন্য বলেছিলাম, সেই দিনই বলেছিলাম, ওকে উন্মাদর্শন দেওয়া ছাড়া কোনো গতি নেই। ওকে পাগল দিয়ে এখন এটা এখন পাগল করে এসব বলে। এখন তো আবার অনেক আইনজীবী হিসেবে প্রেকটিস করবেন বলে আবার কালকে হাইকোর্টে গেছিলেন তো। ডিগ্রিটা ঠিক আছে কিনা, ডিগ্রিটাও ঠিক আছে কিনা সেটা দেখো তো। সেটা সব করলে আমি তো ওকে বলেছি এটা চেক করতো। তার আরেকজন তো আইনজীবী, সে তো আবার রাঁচি ইউনিভার্সিটি নাকি ডিগ্রি, তাদের সব কলকাতার এত ডিগ্রি নেয় না। কলকাতার ডিগ্রি ঘেরা হয়, রাঁচি মাচি সব বিহার টিহার কোথা থেকে সব ডিগ্রি নিয়েছে, প্র্যাকটিস করে সব সিনিয়র লয়ার হয়ে গেছে সব। তো এইসব দেখবো আমরা আরো যেটা হতে পালিয়ে বেড়াচ্ছে। কারা পালিয়ে বেড়াচ্ছে? ও বলেছে আমি কারো অফিস দখল করি না। আপনি তো আরামবাগে থাকেন, আপনি আরামবাগে কংগ্রেস অফিসটা কংগ্রেসের নামে জানেন না? কংগ্রেসের অফিসের ওখানে নেহেরু এসছেন, ইন্দিরা গান্ধী এসছেন, বিধান রায় গেছেন, পত্রলোক পপুলেশন সবই ছিল হসপিটাল পাড়াতে, দেখেছেন? সেই অফিসটা মহকুমা কংগ্রেস কার্যালয় ভেঙে দিয়ে নিয়ে চলে। আমি তার ট্যাক্স দিয়েছি, তার মিউনিসিপালিটি ট্যাক্স দিতাম, খাজনা দিতাম।